ঠিক আছে, তাহলে আবার স্টার্ট করা যাক। আচ্ছা, এবার কি বলছে দেখো। হ্যাঁ, এবার হচ্ছে যে একটা ফাংশন বলে দিয়েছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস হলেই কি হবে, আমরা একটা নতুন একটা ফাংশন ডিফাইন করতে পারবো, যেটা তুমি মনে করো যে ইন্টিগ্রেট করা হয় না, আমরা ইন্টিগ্রেট করি, তো এটাকে ইন্টিগ্রেট করে একটা ফাংশন ডিফাইন করা হলো যে এ থেকে এক্স অবধি ইন্টিগ্রেট করছি। মানে কন্টিনিউয়াস মানে ইন্টিগ্রেবল ফাংশন হয়, রিমান ইন্টিগ্রেবল হয়, তোমরা আগেই পড়েছো। তো এ টু এক্স এফ ডিটি, ঠিক আছে, মানে এটা হচ্ছে এখানে তোমার ভেরিয়েবলটাকে টিটা, মানে ফাংশনটাকে এফটি ফাংশন হিসাবে ধরা হচ্ছে। এবার এ থেকে এক্স অবধি আমি ইন্টিগ্রেট করছি, করে তাহলে যেটা ভ্যালুটা পাবো সেটা এক্সের উপর ডিপেন্ড করবে, সেই জন্য এটাকে ক্যাপিটাল এফ এক্স নাম দেওয়া হলো। ঠিক আছে, এইবার যেটা দেখাতে হলো, দেখো আমি শুরু করেছি কি কন্টিনিউয়াস ফাংশন দিয়ে, তাহলে শুরু যদি আমি কন্টিনিউয়াস দিয়ে ফাংশন দিয়ে করি, তাহলে যে ফাংশনটা আমি পাবো ইন্টিগ্রেট করে সেটা হবে ডিফারেন্সিয়েবল ফাংশন। ঠিক আছে, এবার যদি তুমি ধরো যে আমি যদি জানি যে একটা ফাংশন, এখানে যেমন একটা এফ মিস হয়ে গেছে, দেখো ইফ এফ এ টু বি টু আর, ঠিক আছে, if f is a function from a to b to r continuous, যদি দেখো যদি দেওয়া থাকতো যে fটা হচ্ছে রিমান ইন্টিগ্রেবল, ঠিক আছে, শুধু যদি এইটুকু থাকতো তাহলে ক্যাপিটাল এফটা তুমি যেটা পেতে সেটা হতো কন্টিনিউয়াস। আর যেহেতু এফটা তোমার ইটসেলফ কন্টিনিউয়াস, তার মানে ইন্টিগ্রেবলের থেকে একটু বেশি, সেই জন্য ক্যাপিটাল এফটা তখন ডিফারেন্সিয়েবল হবে। দেখো পরবর্তীকালে কি বলছে যে ক্যাপিটাল এফটা হবে তোমার, এখানে ডিফারেন্সিয়েবল তো হবেই, এটা আলাদা চলে গেল, এখানে বলছে ফাংশনটা বাউন্ডেড ভেরিয়েশন হবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো এফটা কন্টিনিউয়াস, এফটা কিন্তু বাউন্ডেড ভেরিয়েশন নাও হতে পারে, কিন্তু ইন্টিগ্রেট করলে যে ফাংশনটা আমরা পাচ্ছি এ টু এক্স, সেইটা হবে তোমার বাউন্ডেড ভেরিয়েশন। বোঝা গেল? এফটা নিজে নাও বাউন্ডেড ভেরিয়েশন হতে পারে, কিন্তু ইন্টিগ্রেট করার পর যে ফাংশনটা তুমি পাবে সেটা কিন্তু বাউন্ডেড ভেরিয়েশন হবে। বোঝা গেল? এবার বলছে যে বাউন্ডেড ভেরিয়েশন যদি হয় তাহলে ভেরিয়েশনটা এস্টিমেট করতে বলেছে, মানে কতটা হবে, ম্যাক্সিমাম কতটা হবে, মানে এর একটা আপার বাউন্ড চাইছে, এটার একটা বাউন্ড চাইছে। ঠিক আছে, তো সেটা আমরা করি। তাহলে বুঝতে হবে আমাকে কার করতে হবে, ভেরিয়েশনটা বের করতে হবে ক্যাপিটাল এফ এর, নট স্মল এফ এর। বোঝা গেল? আর দেওয়া আছে কি কি দেওয়া আছে, আমাদের স্মল এফটা কন্টিনিউয়াস দেওয়া আছে। ঠিক আছে, এবার তোমার আগের থিওরি লাগিয়ে বলছে যে ক্যাপিটাল এফটা ডিফারেন্সিয়েবল হবে। হ্যাঁ, যেটা আমি একটু আগে বললাম যে স্মল এফটা যদি কন্টিনিউয়াস হয় ক্যাপিটাল এফটা ডিফারেন্সিয়েবল হবে, তাহলে সেটা আমাদের এখানে অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এবং ক্যাপিটাল এফটা ডিফারেন্সিয়েবল হবে এবং এটাকে ডিফারেন্সিয়েট করে যেটা পাবো সেটা হবে স্মল এফের সঙ্গে সমান হবে। এটা বেশ ইন্টারেস্টিং ফ্যাক্ট, বুঝেছ? এইটাই এখানে অ্যাপ্লাই হচ্ছে। তো এখানে ক্যাপিটাল এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু স্মল এফ এক্স, এইটা আমরা এই রেজাল্টটা আমরা জানি। ঠিক আছে, এটার এক্সাম্পল তুমি দেখতে পারো, যেমন ধরো তুমি যদি এফ এক্সটাকে বলো এক্স, তাহলে এইটাকে যদি ইন্টিগ্রেট করো 0 টু এক্স এফ টি ডিটি, তার মানে এটা টি ডিটি হয়ে যাবে। এবার বলো তো এই টি ডিটির ইন্টিগ্রেশন করলে কত হবে, টি স্কোয়ার বাই 2, তাহলে এটা হয়ে গেল এক্স টু 0, তার মানে এটা হয়ে গেল এক্স স্কোয়ার বাই 2। তাহলে এটা হয়ে গেল তোমার ক্যাপিটাল এফ, আর স্মল এফ এক্সটা হচ্ছে স্মল এফ। তাহলে এক্স স্কোয়ার বাই 2টা দেখো, এটাকে এবার তুমি যদি ডিফারেন্সিয়েট করো এক্স, তাই না? এটাকে যখন তুমি ইন্টিগ্রেট করে এটা পাচ্ছ, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করে এটা পাবে। এটাই তো এখানে বলেছে। বোঝা গেল? আচ্ছা, আর কি বলা যায়? এবং যেহেতু একটা ডিফারেন্সিয়েবল ফাংশন, তার মানে কন্টিনিউয়াস ফাংশন, সুতরাং এফ ড্যাশটা কি হয়ে যাবে, বাউন্ডেড হয়ে যাবে। এফ ড্যাশটা মানে তো স্মল এফ, রাইট?
তাহলে এফ ড্যাশটা আমি কি বলতে পারি বাউন্ড। তার মানে দেখো আমরা একটু আগে কি পড়লাম যে একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় এবং তার ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা যদি বাউন্ডেড হয় তাহলে তো ফাংশনটা বাউন্ডেড ভেরিয়েশন হয়, বললাম না? দেখো এই যে এই আগের থিওরিতে এই যে এইখানে পড়লাম, এই যে দেখো এক্সাম্পল 1.5.2, হ্যাঁ, ডিফারেন্সিয়েশনটা যদি বাউন্ডেড হয় তাহলে ফাংশনটা বাউন্ডেড ভেরিয়েশন হয়। তাহলে এখানে তো আমরা তাই দেখতে পাচ্ছি ক্যাপিটাল এফ ড্যাশটা তার ডিফারেন্সিয়েশনটা কি বাউন্ডেড, কারণ তার ডিফারেন্সিয়েশনটা হচ্ছে স্মল এফটা কন্টিনিউ এই বাউন্ডেড, তার মানে ক্যাপিটাল এফ ড্যাশটা বাউন্ডেড, তার মানে ক্যাপিটাল এফটা বাউন্ডেড ভেরিয়েশন হবে, হলো? তাহলে এখান থেকে আমি বলতে পারছি যে বাউন্ডেড ভেরিয়েশনটা হবে। এবার নেক্সট কোশ্চেন দাঁড়াচ্ছে তাহলে বাউন্ডেড ভেরিয়েশন যদি হয় তাহলে সেই টোটাল ভেরিয়েশনটা কতটা হতে পারে, মানে ওটাকে আমরা এস্টিমেট করতে চাইছি, তার মানে একটু ক্যালকুলেশন করতে হবে, ঠিক? তাহলে এবার ক্যালকুলেশনটা আমরা তাহলে কিভাবে করব? ক্যালকুলেশনটা করার জন্য আমাকে তাহলে পার্টিশন নিতে হবে, যে কোনো পার্টিশনের জন্য আমরা এটাকে দেখব কতটা হচ্ছে বাউন্ডটা। তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করার জন্য আমরা একটা যে কোনো একটা পার্টিশন নিলাম, এই যে এটা পি একটা পার্টিশন নেওয়া হলো, ঠিক? বি এ পার্টিশন অফ এ বি। এবার আমি ভিপি তাহলে বের করবো, তাহলে ভিপি কার বের করবো? ক্যাপিটাল এফ এর রেসপেক্টে। এটা মাথায় রাখবে, এখানে একটাই সমস্যা, স্মল এফ আর ক্যাপিটাল এফটা গুলিয়ে যাওয়ার একটা চান্স থাকে, বাকি আর কিছুই চান্স ভুল হওয়ার চান্স নেই। তোমরা এখানে সবসময় এই সিম্বলটা না ব্যবহার করে চেষ্টা করবে ওই ভেঙে ভেঙে লেখার, মানে এফ অফ x1 মাইনাস x0 প্লাস x2 মাইনাস x1 এইভাবে করতে করতে যাবে, তাহলে তারপরে ওটাকে তুমি সিম্বল আকারে লিখতেই পারো, কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছো? এটা লিখলে কি হবে, তোমার জিনিসটা ক্লিয়ার হবে, ভুল হওয়ার চান্স কম থাকবে, ঠিক? আচ্ছা, এবার এইটা মানেই যেহেতু এটা ডিফারেন্সিয়েবল, সুতরাং আমরা এটাকে ডিফারেন্সিয়েশনের আকারে লিখতে পারি। তাহলে এইটাকে লিখলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে x1 মাইনাস x0 ইন্টু ক্যাপিটাল এফ ড্যাশ অ্যাট সাম পয়েন্ট। তাহলে অ্যাট সাম ইউকে ধরলো, ইউকেটা হচ্ছে এই দুটো পয়েন্টের মাঝখানের একটা পয়েন্ট, তাহলে এইটা হয়ে গেল। আর ক্যাপিটাল এফ ড্যাশ মানে স্মল এফ, তাহলে এখানে স্মল এফ হয়ে গেল। এবার তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমি, এবার স্মল এফটা তোমার বাউন্ডেড, তাহলে এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি দিস ইজ লেস দ্যান ইকুয়ালস টু, এটা তো এর সঙ্গে সমান হলো, এবার সমান হলে এইবার এটাকে আমি বাউন্ড করতে চাইছি। তাহলে এই যে ক্যাপিটাল, এই যে এখানে আছে স্মল এফ এর মড আছে, তো এইটাকে আমি কি করতে পারি, যেহেতু এর স্মল এফটা বাউন্ডেড, সুতরাং এইটাকে আমি লিখতে পারি লেস দ্যান ইকুয়ালস টু সাম একটা নাম্বার, ঠিক আছে? বা ওইটা ওইভাবে বলতে পারি, বা এটাই হচ্ছে তোমার রিমান ইন্টিগ্রেশনের একটা যে বলে না ওখানে ছিল না ইউপিএফ, এলপিএফ, আর একটা ছিল এসপিএফ, রিমান সাম। হ্যাঁ হ্যাঁ, রিমান সামে দেখো তিনটে জিনিস ছিল, এলপিএফ ছিল, একটা ইউপিএফ ছিল, আর একটা ছিল এসপিএফ। এসপিএফটা কি, এলপিএফটা ছিল তোমার যে একদম কি বলে ওটাকে ইনফিনিমাম ভ্যালু দিয়ে পেয়েছিলাম, ইউপিএফটা ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে পেয়েছিলাম, আর এসপিএফটা হচ্ছে যে কোনো মিনিমাম আর ম্যাক্সিমামের মাঝে যে কোনো ভ্যালু দিয়ে পেয়েছিলাম এসপিএফটা। তাহলে এইটা যেহেতু তোমার এফটা হচ্ছে মাঝের যে কোনো একটা ভ্যালু, তাই না? সুতরাং এটা হয়ে যাচ্ছে এসপিএফ, এটা হয়েছে এসপিএফ, কার এসপিএফ? মড এফ এর জন্য এসপিএফ, দিস ইজ করসপন্ড টু এসপিএফ অর রিমান সাম corresponding to P for some for f। তাহলে এরই যখন আমি লিমিট নিচ্ছি, তাহলে লিমিটটা কি হবে? লিমিটটা নিশ্চয় ইন্টিগ্রেশন এইটা হবে, তাহলে এই যে ভিটা হয়ে যাবে এইটা। তাহলে বুঝতে পেরেছো, এখানে ইন্টিগ্রেশনের ডেফিনেশনটা লাগছে, ঠিক আছে? এইটা যদি তুমি জানো তাহলেই হয়ে যাচ্ছে এটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে
ক্যাপিটাল এফ এর টোটাল ভেরিয়েশনটা হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি মড এফ টি এফ এক্স ডিএক্স বলতে পারো, বা এফ টি ডিটি বলতে পারো, যা খুশি বলতে পারো, এফ টি ডিটি। ঠিক আছে, বোঝা গেল? হুম, লাস্টেরটা স্যার ঠিক বুঝতে পারি। লাস্টেরটা বুঝতে পারো নি? তাহলে কোন জায়গাটা বলো তো? এই 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 জায়গাটা? হুম, তোমার কথাটা দেখো, ইন্টিগ্রেশনের ডেফিনেশনটা যদি তুমি ফলো করো, হ্যাঁ, দাঁড়াও, তাহলে তোমাকে আমি একটু ইন্টিগ্রেশনের আইডিয়াটা বলে দিই, তাহলে বুঝতে পেরে যাবে। দেখো, আমরা আমরা কি জানি, এ টু বি এফ এক্স ডিএক্স বলতে আমরা কি বুঝি? ঠিক আছে, ধরো এটা হচ্ছে তোমার একটা ফাংশন, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি পয়েন্ট, এরকম একটা ফাংশন আছে, ঠিক? এটা হচ্ছে এফ এক্স, এই এরিয়াটাই হচ্ছে তোমার ইন্টিগ্রেশন। তো এই এরিয়াটা আমরা কিভাবে বের করি? আমরা কতগুলো পয়েন্ট দিই, ঠিক? এটা যেটা পার্টিশন বলছি, হ্যাঁ, এটা এটা হচ্ছে তোমার x1, এটা হচ্ছে x2, এইভাবে এইভাবে আমরা xn-1, এর লাস্টেরটা হচ্ছে xn, বিটাকে বলছি xn, এটাকে বলছি x0। তাহলে এই পার্টিশনটা দিচ্ছি। এবার কি করছি, এবার এখান থেকে আমি মাঝের একটা যে কোনো একটা পয়েন্ট নিতে পারি, মাঝের যে কোনো একটা পয়েন্ট, সেই পয়েন্ট নিয়ে এই যে ভ্যালুটা যেটা হলো, সেই ভ্যালুটাকে দিয়ে আমরা একটা রেক্ট্যাঙ্গেল বানাচ্ছি মাঝেরটাকে দিয়ে। এই মাঝেরটাকে বলছি আমি u1, এইখানকার মাঝে নিচ্ছি u2, মানে একদম মিডিলে নয়, কিন্তু যে কোনো জায়গায় হতে পারে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে u2, এইভাবে আমি নিচ্ছি। তাহলে যে রেক্ট্যাঙ্গেলগুলো পাবো তাদের এরিয়ার যোগফলটা কত হবে দেখো। তাহলে এইটুকুটা তোমার হচ্ছে তোমার কি বলে, উইথ মানে প্রস্থ, আর হাইট হচ্ছে তোমার উচ্চতা হচ্ছে এফ অফ ইউ ওয়ান। তাহলে এই এই হাইটটা কত? এফ অফ ইউ ওয়ান, রাইট? তার মানে এইটা কত হয়ে যাচ্ছে? এইটাকেই আমরা বলছি এসপিএফ। এসপিএফটা তাহলে কত হয়ে যাচ্ছে? এখানে দেখো x1 মাইনাস x0, আর উচ্চতা রয়েছে তোমার এফ অফ ইউ ওয়ান। পরেরটার জন্য x2 মাইনাস x1, আর হাইট হয়ে যাচ্ছে এফ অফ ইউ টু। এইভাবে এটা চলতে থাকলো, লাস্টে হয়ে যাবে xn মাইনাস xn-1 এফ অফ ইউএন হয়ে যাবে। বুঝতে পেরেছো? এইটারই এবার এবার যখনই তুমি পি পি এর উপরে লিমিট লাগাবে, লিমিট যেখানে নর্ম পি গোস টু জিরো, আমরা সেটাই করি। এটা নর্ম পি গোস টু জিরো করা আর এটার সুপ্রিমাম নেওয়া একই জিনিস, ঠিক আছে? তাহলে এসপিএফ ইজ সেম অ্যাজ সুপ্রিমাম অফ এসপিএফ, ঠিক আছে, অ্যাজ পি, এটা এটা গোস টু জিরো করা আর অল পি কনসিডার করা একই ব্যাপার। দিস উইল বি সেম অ্যাজ দ্য লিমিট এই এফ এক্স ডিএক্স হয়, তাই না? এইটুকু বুঝতে পেরেছো? হ্যাঁ, এই জিনিসটাই ওখানে দেখো, তুমি বুঝতে পারবে। এই জিনিসটা এখানে দেখো তাই হয়েছে। এই যে জিনিসটা তুমি দেখতে পাচ্ছ সাম অফ, এটাই তো এসপিএফ। কার জন্য? এখানে দেখো মড এফ এর জন্য, এফটা এখানে এসপি মড এফ, তবে ঠিক হবে, তাই না? তাহলে এর এর উপরে যখন তুমি সুপ্রিমাম নিচ্ছ, তাহলে সেই সুপ্রিমামটা এটা হবে না? তাহলে বুঝতে পেরেছো এবার? আচ্ছা, এইবার নেক্সট কি বলা হচ্ছে? যে বলা হচ্ছে দ্য সাম ডিফারেন্স অ্যান্ড প্রোডাক্ট অফ টু ফাংশনস অফ বাউন্ডেড ভেরিয়েশন আর বাউন্ডেড ফাংশনস অফ বাউন্ডেড ভেরিয়েশন। মানে যদি ফাংশনগুলো আলাদা আলাদা করে বাউন্ডেড ভেরিয়েশন হয়, তাহলে যোগ করো, বিয়োগ করো, গুণ করো, তাহলে বাউন্ডেড ভেরিয়েশনই থাকবে। ভাগের কথা এখানে বলা হচ্ছে না। পুরো স্যার রিমান্ডে দেয়া আছে নাকি এখানে? হ্যাঁ, রিমান্ডের পোর্শনই তো এটা, সবকিছু মিলেমিশে আছে, বুঝেছো? বাউন্ডেড ভেরিয়েশন, আচ্ছা, এটা এটা খুব অতটা ডিফিকাল্ট নয়, এটা
আর আমার মনে হয় না খুব অতটা ইম্পর্ট্যান্ট দাদা হুম দেখো দুটো বাউন্ডেড ভেরিয়েশন সাম অ্যান্ড ডিফারেন্স আর সেম, যে কোনো ইজি, এটা এটা ইজি বলে ছেড়ে দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, তো ওটা তুমি বাদ দিতে পারো। গুণেরটা এরা দেখিয়েছে যে এফ এক্স ইন্টু জি এক্স, এই গুণ ফলের ভেরিয়েশন তুমি বের করছো, ঠিক আছে। তাহলে ভাবো কার বের করছো, গুণ ফলটার। আমি আলাদা আলাদা করে ধরো ভেরিয়েশন বের করতে পারি, এফ এর আলাদা ভেরিয়েশন বের করতে পারি, জি এর আলাদা ভেরিয়েশন বের করতে পারি। তাহলে এই গুণ ফলের ভেরিয়েশনটা আমি কিভাবে বের করব? তার জন্য যেটা বের করেছে, ক্যাপিটাল এম নিয়েছে, পুরো ফাংশনটা সুপ্রিমো নিয়েছে ওভার এবি। এবির মধ্যে এফটা পুরো এফ এর সুপ্রিমো নিয়েছে, মড এফ এর সুপ্রিমো হচ্ছে এম, আর জি এর সুপ্রিমো হচ্ছে কে। তাহলে এইটুকু মনে রাখো, এমটা কি আর কেটা কি, ঠিক ঠিক আছে। এবার নেক্সট কি করা হয়েছে দেখো, নেক্সট হচ্ছে একটা পার্টিশন দেবো, সিম্পল। হ্যাঁ, পিটাই হচ্ছে, কিন্তু তোমার মনে রাখো যে পিটা হচ্ছে তোমার গুণফলটা। তাহলে আমরা যে কোনো একটা টার্ম ক্যালকুলেট করছে, তাহলে এটা মানে হচ্ছে এফ এক্স এফ ইন্টু জি মাইনাস এফ ইন্টু জি। এখানে আবার ভুল লিখেছে, দেখেছো, এখানে আবার এক্স কে হবে, হ্যাঁ +1 হবে না। ও সরি সরি, না ঠিকই লিখেছে, দাঁড়াও, এই জায়গাটা আমি তোমাকে, এটা ঠিকই লিখেছে, হ্যাঁ কিছু মুছে দিই। আচ্ছা, এই জায়গাটা আমি তোমাকে বলে দিচ্ছি কি করেছে ওরা। দেখো এইখানে একটু ভালো করে দেখো। আচ্ছা স্যার, হ্যাঁ, এইগুলো এইগুলো বলছে রিমানের যা নোটেশন সেটা দিয়ে যদি প্রুভ করিতে হবে। রিমানের এই তো, হ্যাঁ তুমি বলতেই পারো তো, এই তো এসপিএফ দিয়ে তো আমি বললামই তো। হ্যাঁ, এসপিএফ ইউপিএফ এইসব দিয়ে যদি করি। হ্যাঁ, না তোমাকে তাহলে বলে দিতে হবে যে হোয়াট ইজ এসপিএফ। আচ্ছা আচ্ছা, ওটা মেনশন করি। হ্যাঁ, ওটা মেনশন করে দিলেই আর ভুল হবে না। তার মানে তো বুঝে যাবে যে হ্যাঁ তুমি জিনিসটা জানো। আচ্ছা, মানে হঠাৎ করে একটা এসপিএফ, হঠাৎ করে কি জিনিসটা ছাতার মাথা কিছুই বুঝলো না, তাহলে তো কেটে দেবে, বুঝতে পেরেছো? তো যতক্ষণ তুমি মেনশন করে দেবে তাহলে আর কোনো অসুবিধা হবে না। আচ্ছা আচ্ছা, এইবার তোমাকে যেটা কি করতে হবে, যে আমরা এখন পি মানে গুণফল এক্স কে মাইনাস পি এক্স কে -1, এটা তো আমাকে বের করতে হবে, তাই না? এটাকে এস্টিমেট করতে হবে, এমনভাবে করতে হবে যাতে এফ কে আর জি কে আলাদা করা যায়। তাহলে এইটা সমান কি, এইটা সমান হচ্ছে এফ অফ এক্স কে প্লাস এক্স কে ইন্টু জি এক্স কে, রাইট, মাইনাস এফ অফ এক্স কে -1 ইন্টু জি অফ এক্স কে -1। এই তো রাইট, ঠিক কিনা বলো? আচ্ছা, এইবার এটাকে আলাদা করার জন্য, হ্যাঁ এটাকে আলাদা করার জন্য আমি কি করব, মানে একটা জিনিস আমাকে কমন নিতে হবে। দেখো আমি চাই এই এফ এক্স কে মাইনাস এফ অফ এক্স কে -1, এই টার্মটা যেন আমার থাকে। দেখো কিন্তু এখানে একটা লেজুর জুড়ে আছে, এই লেজুরটাকে আমাকে তাড়াতে হবে। তাহলে দেখো এইটাকে যেহেতু আছে গুণ, তাহলে আমাকে এইখানে গুণটা রাখতে হবে। তাহলে আমি এখানে গুণ করে দিলাম, কাকে গুণ করলাম, জি এক্স কে কে। তাহলে দেখো এই টার্ম আর এইটা যখন গুণ হচ্ছে তখন এইটার সঙ্গে এটা সমান হয়ে যাচ্ছে, কিন্তু এইখানে এই একটা টার্ম কিন্তু এক্সট্রা চলে আসছে, মাইনাস এফ, এটা এক্সট্রা চলে আসছে। এটাকে ব্যালেন্স করার জন্য আমাকে কি করতে হবে, যোগ করে দিতে হবে, যোগ। তাহলে এফ অফ এক্স কে -1 ইন্টু জি এক্স কে। তাহলে দেখো এই টার্মটা সমান সমান আমি লিখলাম, এই একটা দুটো তিনটা টার্ম, ঠিক, কিন্তু এখনো তো এইটা আছে, আবার এইটা আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে মাইনাস এফ অফ এক্স কে -1 ইন্টু জি কে এক্স কে -1, ঠিক, এতদূর বুঝেছ? এইবার আমি কি করব, এইটার উপরে আলাদা করে ট্রায়াঙ্গেল ইনক্লুড, এইটার দেখো এইটার মজাটা কি, এইটা আর এটা কমন চলে যাচ্ছে, কমন চলে গিয়ে পুরো জিটাকে আমি আলাদা করে নিতে পারছি। তাহলে এইটা আমি করলাম এফ অফ এক্স কে মাইনাস এফ অফ এক্স কে -1 ইন্টু মড জি এক্স কে করে দিতে পারি। এবার জিটাকে আমি পুরোটার বাউন্ডটা বের করে নিতে পারবো। এখানে তাহলে এক্স কে -1টাকে আমি রেখে দিলাম ইন্টু
জি হলো। তাহলে এইটাকে আমি এর বাউন্ড দিয়ে এটাকে এবার রিপ্লেস করে দেবো। ইন্টু এর সুপ্রিমাম অফ জি, যেটা কে বলছি, আর এইটার সুপ্রিমাম হচ্ছে এম, তাহলে এখানে এম রেখে দেবো। তাহলে জি এক্স কে মাইনাস জি এক্স কে মাইনাস ওয়ান। ঠিক, এই জিনিসটা আমাকে করতে হবে। বোঝা গেল ক্যালকুলেশনটা? মেন হচ্ছে এই লাইনটা, এই লাইনটা যদি বুঝে যাও তাহলে কোনো অসুবিধা নেই। ঠিক। সবাই বুঝেছো লাইনটা? হ্যাঁ। হুম, তাহলে ওই জিনিসটা এখানে করা হয়েছে। হ্যাঁ, একটা লাইন এখানে এক্সট্রা করা হয়েছে, যেটা তোমরা খালি চোখে হয়তো বুঝতে পারবে না। এটা এখানে করা হয়েছে, ঠিক ওইভাবে হ্যাঁ, ব্যালেন্স। ওখানে স্টেপ জাম্প করেছে, আপনি এটা ভেঙে বলে দিলেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই যে এই আমি এতদূর কিন্তু তোমাদেরকে বলে দিলাম। ঠিক। এখানে মড কে দরকার নেই, কারণ কে অলরেডি পজিটিভ নাম্বার, সুতরাং এখানে মড কে কোনো দরকার নেই। এখানে যেমন এমটার মড দেয়নি, কেটার মড দিয়েছে, মানে কি যে বলবো আর, এত ভুলভাল টুকেছে। আসলে স্যারেরা হয়তো একটা জিনিস বলে দিল, এটা এটা প্রিন্ট করো, এবার টাইপ করো। এবার টাইপ করছে যারা, তারা ম্যাথের হয়তো কিছুই বুঝে না। হ্যাঁ, এটাই হচ্ছে মেন ব্যাপার। কোথায় কি লিখতে হবে না লিখতে হবে ওরা জানে না, লিখে দিয়েছে। আর অত তবু তো স্যার একবার রিভাইজ যখন এ করবে তখন তো একবার রিভাইজ করে বার করবে। হ্যাঁ, ওই সরকারি ফাইনাল সরকারি জিনিস তো, বেতন তো পেয়েই যাচ্ছে। হ্যাঁ, এটা এটা প্রাইভেট যদি হতো, চেক করে দেখতো। কোনো দিন হতো না এরকম। এই জন্যই তো প্রাইভেটাইজেশনের জন্য কেন সরকার যাচ্ছে। এটা ঠিক যে প্রাইভেটাইজেশন হলে তোমার মানটা বাড়বে, কিন্তু এটাই যে আমাদের গরিব দেশ, যতই মান বাড়ুক, হ্যাঁ, তুমি গরিব লোক তো ঢুকতেই পারবে না ওখানে, তো মান ধুয়ে জল খাবে, ঠিক না? হ্যাঁ, তো সব হাসপাতাল যদি প্রাইভেট হাসপাতাল হয়, গরিব লোক তো চিকিৎসার জন্য যেতেই পারবে না। যে যেতে পারবে সে ভালো চিকিৎসা পাবে, কিন্তু যে যেতেই পারবে না সে কি পাবে? হ্যাঁ, এটাই হয়ে গেছে আমাদের এখানে সমস্যা, আমাদের দেশের। আমরা শুধু মান মান করে ভাবছি, মান মান করলে তো হবে না, দামটাও তো ভাবতে হবে। সেই হ্যাঁ, তো ওটাই। খরচা আছে। হ্যাঁ, খরচাটাই মেন। তো তাহলে এখান থেকে আমরা একটা এস্টিমেট করতে পারছি যে প্রোডাক্টের এটা হবে এর সুপ্রিমাম ইন্টু, দেখো, জি এর সুপ্রিমাম ইন্টু এফ এর ভেরিয়েশন প্লাস এফ এর সুপ্রিমাম ইন্টু জি এর ভেরিয়েশন। তাহলে সহজে ব্যাপারটা মনে থাকবে। তুমি দেখো ডিফারেন্সিয়েশন আমরা তাই করি, এফ এর যে ডিফারেন্সিয়েশন জি প্লাস জি এর জি ড্যাশ ইন্টু এফ, এটাই করি। তাহলে এখানে ওই অনেকটা মিল পাচ্ছ দেখতে। এখানে একটা ভেরিয়েশন নিচে, একটা সুপ্রিমাম নিচে, বুঝতে পেরেছ? এই মিলটা খুঁজে 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 পেলে মনে থাকবে জিনিসটা। আর একটা মজার ব্যাপার কি, যে ইন্টিগ্রেশনে যেভাবে আমরা ব্রেক করে দিই, এ টু বিকে আমরা ব্রেক করে এ টু সি প্লাস সি টু বি করে দিতে পারি। হ্যাঁ, অ্যাজ ইন ইন্টিগ্রেশন। এটাও খুব অতটা ডিফিকাল্ট নয়। এখানে কি করা হয়েছে, তাহলে এটাকে হুবহু স্যার সবটা একদম রিমানের সঙ্গে সমান। হ্যাঁ হ্যাঁ সবগুলো আছে রিমান। হ্যাঁ হ্যাঁ, রিমানের মতনই। হ্যাঁ, মানে পার্টিশন দিয়ে করেছে না সবকিছু, তো ওই জন্য মিল পাবেই। রিমানও তো রিমানও পার্টিশন আছে তো স্যার। ওই জন্যই মিলটা পাচ্ছ। এগুলো একদম পুরো, এগুলো অত জটিল না, বুঝেছো? এই চ্যাপ্টারটা ঠিক আছে, তাও এর পরের চ্যাপ্টারটা একটু জটিল হবে, মানে বহু ক্যালকুলেশন। লেবেগ লেবেগ মানে অনেকে ভালো ভালো ছাত্র লেবেগ বুঝতে গিয়ে দম ফেটে যায়, দম বেরিয়ে যায় আর কি। খুব জিনিসটা একটু হাই তো, যাই হোক।
আমরা এখানে কি করেছি, এ টু সি এর একটা পার্টিশন নিয়েছি, দেখো ওয়াই দিয়ে, আর জেড দিয়ে হচ্ছে সি টু বি এর পার্টিশন নিয়েছি, ঠিক আছে। তাহলে সি পয়েন্টটা কিন্তু কমন দুটোরই, তার মানে ওয়াই এম এর ভ্যালু সি, আবার জেড জিরোর ভ্যালু সি, বোঝা গেল। এবার দেখো, তাহলে আমি এই পার্টিশন দিয়ে, এই পার্টিশনটা দিয়ে আমি যেটা বের করেছি সেটা ভি ওয়ান, ঠিক। তাহলে এই যে ভি ওয়ানের করেসপন্ডিং, এটা এফ এরই ভেরিয়েশন, বাট এই এ টু সি এর মধ্যে, আর ভি টুটা হচ্ছে তোমার বি টু সি টু বি এর মধ্যে, সেটা জেড দিয়ে লিখেছে, ঠিক। এই দুটো জিনিস বুঝতে পেরেছ। এইবার নেক্সট একটা পার্টিশন আমরা করছি, দুটোকে জয়েন করে দিচ্ছি। জয়েন করে দিলে তাহলে কি পেয়ে যাবো, এ টু বি এর একটা পার্টিশন পেয়ে যাবো, তাই না। তাহলে দেখো এই দিক থেকে আমি সি অবধি কাকে লিখলাম, এই ওয়াইগুলোকে লিখলাম, তারপর সি এর পরেরটাই জেড দিয়ে লিখলাম বি অবধি, তার মানে এ থেকে বি অবধি একটা পার্টিশন পেয়ে গেলাম, রাইট। তাহলে এটার নাম দিলাম আমি পি। তাহলে এইটাকে বলা হচ্ছে ভিপিটা। তাহলে এবার আমরা যদি ক্যালকুলেট করে দেখি, তাহলে ভিপির ভ্যালুটা তাহলে কত হবে, দেখো এই দুটোরই যোগফল হয়ে যাবে। ভিপিটা তুমি আলাদা আলাদা করে দেখো, ভি ওয়ানটা আলাদা করে দেখো, ভি টু আলাদা করে দেখো, যে ভিপিটাই হচ্ছে ভি ওয়ান আর ভি টুর যোগফল। তাহলে তোমরা মনে করো এই জিনিসটা তোমরা পড়েছো না, যে একটা সেট যদি এ হয়, একটা যদি বি হয়, তাহলে আমরা আরেকটা নতুন সেট তৈরি করি না, সেট অফ এ প্লাস বি, যেখানে এটা নিচ্ছি এ থেকে, বিটা নিচ্ছি বি থেকে। তাহলে এই সেটটার যেটা সুপ্রিমাম হয় সেটা হয় সুপ এ প্লাস সুপ বি। হ্যাঁ, পড়েছি আমরা, মনে করো। এই জিনিসটাই এখানে ঘটছে, কারণ দেখো ভিপিটা হচ্ছে তোমার কি, এইটা এই ভিপিটাকেই আমি লিখতে পারছি কি ভি ওয়ান প্লাস ভি টু। তাহলে একটা আসছে এ থেকে, যেটা ভি ওয়ানটা, ভি টুটা আসছে বি থেকে। তাহলে এবার ভি ওয়ানগুলোর সুপ্রিমাম মানেই এটা, ভি টুগুলোর সুপ্রিমাম মানে এটা, আর আর ভিপিটার সুপ্রিমাম মানে হচ্ছে এই সেটটার সুপ্রিমাম। তাহলে বুঝতে পেরেছো, বলো হ্যাঁ কি না। হ্যাঁ, এটা এক্স্যাক্টলি ইকুয়াল হয়ে যায়, এটা আমরা জানি এক্স্যাক্টলি ইকুয়াল হয়ে যায়, সুতরাং এই ইকুয়াল টুটা এখানে আমরা দিতে পারছি, সেটাই এখানে হচ্ছে। কিন্তু এখানে আমরা ডাইরেক্টলি ওটা করব না, ডাইরেক্টলি না করে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভি ওয়ান প্লাস ভি টুটা লেস দ্যান ইকুয়ালস সমান সমান ভিপি, আর ভিপিটা কার থেকে ছোটো, তার সুপ্রিমামের চেয়ে ছোটো, এটাই হচ্ছে সুপ্রিমাম। তাহলে ভি ওয়ান প্লাস ভি টুটা এর থেকে ছোটো, তাহলে তাহলে এটা যে কোনো ভি ওয়ান ভি টুর থেকে হচ্ছে। তাহলে এবার একটাকে কনস্ট্যান্ট রেখে, ভি টুটাকে সেম রেখে তুমি ভি ওয়ানটাকে কী করছো, সুপ্রিমাম নিচ্ছ, নেওয়া যায়। হ্যাঁ, এ টু সি। হ্যাঁ, তাহলে এটা পেয়ে যাবো আমি। এটা আবার মানে এটাকে দুটো ধাপে করতে হয়। প্রথমে আমি কি করব, যে ভি টুটাকে সেম রাখবো, এবার ভি ওয়ানটা শুধু সুপ্রিমাম নেবো, তাহলে আমি পেয়ে যাবো সুপ্রিমাম অফ ভি ওয়ান প্লাস ভি টু, মানে এইটা আলাদা আর ভি টুটা আলাদা, লেস দ্যান ইকুয়ালস টু, এটা তো সেম থাকছে, এটা চেঞ্জ হচ্ছে না। এইটাকে এবার আমি লিখতে পারছি এ টু সি, তাহলে এটা হয়ে গেল বি এ টু সি এফ প্লাস ভি টু, এটা ভি টুই থাকছে, কোনো চেঞ্জ করিনি। এইবার আমি এইটাকে চেঞ্জ করব, তাহলে এইটা একটা কনস্ট্যান্ট হয়ে গেল, এটাকে কনস্ট্যান্ট হয়ে গেল, তারপর আমি এইটাকে এবার সুপ্রিমাম নিচ্ছি। তাহলে ওই দুইভাবে করলে তখন এটা আসে, কারণ একবারে আমি দুটো সুপ্রিমাম নিতে পারবো না, কারণ দুটো আলাদা আলাদা জিনিস তো, তাই না। তো স্যার ডাইরেক্ট এটা লিখে দেওয়া যাবে না? না, লিখে দেওয়া যাবে না বলতে পারছি না, কারণ যাবে না কেন, কারণ জিনিসটা তো সত্যি, হ্যাঁ, কিন্তু ফলো করে না ডাইরেক্টলি, মানে তার মাঝখানে একটা মানে স্টেপ আছে। হ্যাঁ, তো তুমি যদি বলো যে আমি স্টেপ জাম্প করবো, তাহলে লিখতে পারোই, মানে ফলো করে না তো বলা যাবে না, ফলো তো ডেফিনেটলি করে, জিনিসটা তো সত্যি, কিন্তু ডাইরেক্টলি লেখাটা মানে উচিত না আর কি, বুঝতে পেরেছ। ঠিক, সেটাই, আর কিছুই নাই। আচ্ছা, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এইটা আর এটা লেস দেন ইকুয়ালস টু এটা, তাহলে আমাকে উল্টোটাও দেখাতে হবে। সমান দেখাতে গেলে কি করতে হবে, দুটো এ লেস দেন ইকুয়ালস টু বি, বি লেস দেন ইকুয়ালস টু সি, এ দেখাতে হবে, তবেই তো আমি সমান বলতে পারবো। তাহলে এবার সেটা নেক্সট কাজ ওটা করতে হবে।
তাহলে তার জন্য এবার কি করা হয়েছে, এবার আমি যে কোনো একটা পার্টিশন নিয়ে নিচ্ছি। কার পার্টিশন নিয়ে নিচ্ছি? তোমার এ বির পার্টিশন নেওয়ার পর তার মধ্যে স্যার এখানেও কি দুটো পার্টিশন নেওয়া হচ্ছে? না, এখানে একটাই পার্টিশন না, তারপর দুটো এখানে তারপর একটাই দুটোকে এক করে দেওয়া হচ্ছে? না, এখানে দুটো করে নিয়ে এক করা হচ্ছে না, এখানে একটা নিয়ে সেটাকে দুটো করা হচ্ছে। আগেরটা দুটো নিয়ে এক করে দেওয়া হয়েছিল, এবার একটা নিয়ে দুটো করে দেওয়া হবে। এবার এখানে তুমি যে কোনো একটা পার্টিশন নাও পি, কার এ বির, তার মাঝখানে সি পয়েন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। কথাটা বুঝতে পেরেছো? হুম, যদি সি পয়েন্টটা না থাকে তাহলে আমি আলাদা করে একটা সি পয়েন্টকে আমি ঢুকিয়ে দেবো। আচ্ছা। বুঝতে পেরেছো? তার মানে আমি ওই জন্য এখানে কি করা হয়েছে, যে এমনভাবে নেওয়া হয়েছে পার্টিশনটা যাতে সি পয়েন্টটা থাকে। হুম, ঠিক আছে? যদি না থাকে তুমি কি করবে, পরে থেকে একটা ঢুকিয়ে দেবে। ঢুকিয়ে দিলে কি হবে, তোমার ভেরিয়েশনটা একটু বাড়বে, মানে রিফাইনমেন্ট হবে, তাতে ক্ষতি নেই। ঠিক আছে? কারণ আলটিমেটলি তুমি সুপ্রিমাম নিচ্ছ, একটু বাড়লে কোনো ক্ষতি নেই। তো সেই জন্য আমরা সি দিয়ে করেছি এখানে। দেখো এইটা এখানে বোঝার জিনিস যে এখানে সি দিয়ে করেছি। এইবার ওটাকে তাহলে আমি এই সি অবধি একটা রাখলাম, আবার সি থেকে ওইটা অবধি আর একটা রাখলাম, তো দুটো করে নিলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি যে ভিপি সমান সমান কী হয়ে যাবে, এই দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এইটুকুটাকে আমি বলতে পারি V1, এটাকে বলতে পারি V2, তাই না? হুম, হুম। তাহলে আমি দেখতে পাচ্ছি ভিপি সমান V1 প্লাস V2 একই রকম। ঠিক আছে? ঠিক। এইখানে দেখো আমি শুরুতে তোমার সি তো নাও থাকতে পারতো, রাইট? হুম, শুরুতে যদি ধরো আমি পি লিখলাম এইরকম, শুরুতে এইভাবে লিখলাম যে এ, তারপরে হচ্ছে x1 x2 আপ টু xn, যেটা হচ্ছে বি, এর মাঝে কেউ সি নয়। তখন তুমি কি করবে, তখন তুমি একটা নতুন কিউ, আচ্ছা নতুন একটা, আচ্ছা ধরো এটা পি, পি না দিয়ে আমি কিউ ধরে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তখন আমি কি করব, এর মাঝে একটা সিটাকে যোগ করব, তাহলে আমি নতুন একটা পার্টিশন পাবো, পি পাবো। সেই পিটা হবে কি, কিউ এর সঙ্গে একটা সিকে আমি অ্যাড করে দেবো, দ্যাট ইজ রিফাইনমেন্ট অফ কিউ। সেইটা হচ্ছে তোমার ধরো এ x1 x2 এটা করে, এবার xk যেটা ছিল তার পরে ধরো আমি একটা সি যোগ করেছি। ঠিক আছে? এইভাবে আমি এইটাকেই ওরা শুরুতে ধরেছে, সেটা যদি তুমি না ধরো তাহলে এইটাকে তোমার পি ধরেছে। তাহলে এই ভিপিটা, এই পি এর জন্য ভিপিটা হচ্ছে তোমার এই দুটো ভাগে ভাগ হয়েছে। কিন্তু এই ভি কিউটা তাহলে কোথায় গেল? এই ভি কিউটা নিশ্চয় ভি পি এর থেকে ছোট হবে, কারণ পিটা যদি রিফাইনমেন্ট যদি করো তাহলে ভেরিয়েশনটা কী হবে, বাড়বে। হুম, তো সেই জন্য তো আমরা সুপ্রিমাম নিচ্ছি, তাই না? যত তুমি এক্সট্রা পয়েন্ট অ্যাড করবে তত ভেরিয়েশনটা কী হবে, বাড়তে থাকবে। তাহলে ভি কিউটা ছোটো ভিপির থেকে, তাহলে এবার এর সুপ্রিমাম নাও মানে ভিপির সুপ্রিমাম নাও, কোনো অসুবিধা নেই, তাই না? তাহলে এবার দেখো এর যদি আমি এইটা হচ্ছে কার থেকে, এর সুপ্রিমামের চেয়ে ছোটো, তাহলে এ হচ্ছে আবার ওর সুপ্রিমামের চেয়ে ছোটো, তাহলে ভিপিটা আমি বলতে পারছি এটার সুপ্রিমাম প্লাস এটার সুপ্রিমামের চেয়ে ছোটো। এবার তাহলে দেখো এটা যে কোনো পি এর জন্য তাহলে এটা সত্যি, বা যে কোনো কিউ এর জন্য তুমি বলতে পারো সত্যি। কিউটা আরবিট্রারি ছিল, যার মধ্যে সি থাকতেও পারে নাও থাকতে পারে, তার জন্য সত্যি। তাহলে এবার যদি আমি এর সুপ্রিমাম নিয়ে নিই তাহলেও লিখতে পারবো, সেটা লিখলে তাহলে দুদিকটা ইকুয়াল হয়ে গেল। বুঝেছো জায়গাটা? এইটা হচ্ছে মেন ব্যাপার। ঠিক আছে? মেনলি দেখে দিতে হবে। হ্যাঁ, তো স্যার ওটা তাহলে একটু সি প্লাস এর থেকে বি, না এটা সি টু বি হবে। হ্যাঁ, দুটো সি টু বি, আচ্ছা, এ টু সি, সি টু, এটা সি টু বি। হ্যাঁ, তাহলে তো কোনো মানেই দাঁড়ায় না। অত খাটনি করার কি, অত খাটনি কেন করতে যাবো? আচ্ছা, নেক্সট যে থিওরেমটা আছে একদম সবচেয়ে ভালো থিওরেম, জর্ডান থিওরেম। বলছে বলছে দারুণ একটা থিওরেম বলেছে, যে কোনো বাউন্ডেড ভেরিয়েশন থিওরেম দুটো মোনোটোন ফাংশনের ডিফারেন্স হবে বা দুটো ইনক্রিজিং ফাংশনের ডিফারেন্স হবে।
কত একটা বড় জিনিস বলে ফেলেছে, তাই না? যে কোনো বাউন্ডেড ভেরিয়েশনের ফাংশন তুমি যদি নাও, সেটাকে তুমি লিখতে পারো দুটো ফাংশনের ডিফারেন্স, দুটো ইনক্রিজিং ফাংশনের ডিফারেন্স আকারে লিখতে পারো। তুমি বুঝতে পারছো ফাংশনটা কতটা স্ট্রং? ঠিক আছে, হ্যাঁ কি না? হ্যাঁ। এইটা তুমি কি করবে, এই প্রুফটা আমার মনে হয় না খুব অতটা দরকার। এটা শুধু স্টেটমেন্টে স্যার? স্টেটমেন্টটাই ইম্পর্টেন্ট, কিন্তু দেখছি প্রুফটা ছোট, তো করেই দিই। স্যার ডিফারেন্স অফ টু ফাংশন, হ্যাঁ, ইনক্রিজিং বা মনোটোন ফাংশন তো বলা নেই স্যার। ইনক্রিজিং বলা আছে, দেখো, টু ইনক্রিজিং ফাংশন। ও ইনক্রিজিং কথাটা ওঠেনি, টু। এই যে দাড়িটা আছে না, এটার মানেই তো ইনক্রিজিং। ও আচ্ছা, ঠিক ওইখানে। আচ্ছা ওকে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে যে কোনো বাউন্ডেড ভেরিয়েশন ফাংশন সবসময় দুটো ইনক্রিজিং ফাংশনের ডিফারেন্স আকারে লেখা যাবে। ইনক্রিজিংটাকে তুমি আবার ডিক্রিজিংও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি যদি এটাকে বলি এফ মাইনাস জি, এফটা ইনক্রিজিং, জিটা ডিক্রিজিং, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি না, মাইনাস অফ মাইনাস এফ, হ্যাঁ, প্লাস মাইনাস অফ মাইনাস জি, এইভাবে লিখতে পারি না? তাহলে কি হয়ে গেল? তাহলে দেখো মাইনাস এফটা তাহলে কি হয়ে গেল, ডিক্রিজিং। এইখানে আমি লিখতে পারি মাইনাস মাইনাস মানে কি, এটা প্লাস, দাঁড়াও, মাইনাস অফ, এটা ডিক্রিজিং হয়ে যাচ্ছে। বা আমি এইভাবে লিখতে পারি যে মাইনাস জি, সেটা ইনক্রিজ, সেটা আবার ডিক্রিজিং, মাইনাস অফ মাইনাস এফ, এইভাবে লিখতে পারি। তাহলে দেখো এইটা হয়ে গেল তোমার ডিক্রিজিং, আর মাইনাস এফটাও ডিক্রিজিং, তাহলে দুটো ডিক্রিজিংয়ের ডিফারেন্সও হয়ে গেল। তাহলে ইনক্রিজিংয়ের ডিফারেন্স বলা আর ডিক্রিজিংয়ের ডিফারেন্স বলা কোনো পার্থক্য কিন্তু নেই। কিন্তু স্যার ইনক্রিজিং ডিক্রিজিং যদি হয় তাহলে হবে না। না, সেক্ষেত্রে তোমার যোগফল হয়ে যাবে। তুমি এটা বলতে পারো যে দুটো ইনক্রিজিং আর ডিক্রিজিংয়ের যোগফলও লেখা যাবে, কারণ এটা এফ মাইনাস জিটাকে তুমি বলতে পারো এফ প্লাস মাইনাস জি। তাহলে এইটা হচ্ছে, আমি জানি এফটা ইনক্রিজিং, আর জিটা ইনক্রিজিং মানে মাইনাস জিটা ডিক্রিজিং, তাহলে একটা ইনক্রিজিং আর একটা ডিক্রিজিংয়ের যোগফল হয়ে গেল। ঠিক, মানে সবই হবে। না, একসঙ্গে তুমি বলবে না যে ইনক্রিজিং আর ডিক্রিজিং এর ডিফারেন্স নয়, দুটো সেম হতে হবে, দুটোই ইনক্রিজিং এর ডিফারেন্স বা দুটোই ডিক্রিজিং এর ডিফারেন্স। মিক্স হলে চলবে না স্যার? না, মিক্স হলে তাহলে যোগ বলতে হবে, ডিফারেন্স বলা যাবে না। ও আচ্ছা, ঠিক, বুঝতে পেরেছো? তো ওটা জেনারেলি কেউ বলে না। তাহলে এইটা দেখানোর জন্য তোমাকে কি করতে হবে দেখো, এটা তাহলে দেখো, আমি যে কোনো একটা এক্স নিলাম মাঝখানে, এ বির মাঝখানে। আচ্ছা, এবার একটা জিনিস লক্ষ্য করো যে এ টু বি এফটা হচ্ছে বাউন্ডেড, তার মানে এ টু এক্স যদি করি, এ টু এক্স সেটাও তাহলে বাউন্ডেড হবে, কারণ আমি তো আমার ডোমেনটা ছোট করে দিলাম, তাহলে তো বাউন্ডেডই থাকবে না। তাহলে এইটা হচ্ছে তোমার বাউন্ডেড। এবার এখানে কি করা হচ্ছে, এই যে এ টু এক্স এফ, সেইটাকে নাম দেওয়া হয়েছে কি, সেটার নাম দেওয়া হয়েছে পাই এক্স। বোঝা গেল? তাহলে পাই এ কত, পাই এটা 0, কারণ এ টু এ কোনো ডিফারেন্স নেই, কোনো ভেরিয়েশন নেই। ঠিক আছে, একটাই পয়েন্টে ফাংশনটা, ডোমেনটা যদি একটাই পয়েন্ট হয় এ টু এ, তাহলে কোনো ভেরিয়েশন থাকবে? থাকবে না। তাহলে পাই এটা 0। তাহলে আমাদের দেখাতে হবে যে এই দিস পাই, তাহলে পাই একটা ফাংশন, প্রত্যেকটা এক্সের জন্য তুমি ভ্যালু পাচ্ছ, তাহলে পাই ইজ এ ফাংশন। এবার কোশ্চেনটা হচ্ছে যে পাই ইজ এ কি বলে এটাকে, পাই ইজ এ ইনক্রিজিং ফাংশন। হ্যাঁ, এটা বোঝাটাও কোনো অসুবিধা নয়, বুঝতে পেরেছো? কারণ ডোমেনটা যত ছোট হবে তোমার ভেরিয়েশনটা তত কম হবে, ডোমেনটা বাড়লে ভেরিয়েশন বাড়বে। তাহলে পাই এক্সে তুমি যদি এক্সের ভ্যালু বাড়াও, তার মানে ডোমেনটা আস্তে আস্তে বাড়ছে। পাই এক্সটা কি, এ থেকে এক্স অব দি ভেরিয়েশন,
তাই না? হুম এবার এক্সট্রা তুই যদি বাড়াও তাহলে একটা বড় সেটের উপরে ভেরিয়েশন চাইছি, তাহলে তো ডেফিনেটলি বেড়ে যাবে, তাই নয় কি? হুম। তো এটাই এখানে দেখাচ্ছে। হ্যাঁ স্যার। তো এটা দেখানোটা কোনো ব্যাপার না, কারণ আমরা অলরেডি জানি এ টু এক্স, আর ভেরিয়েশন মানে কিন্তু পজিটিভ, নন নেগেটিভ। তাহলে এ টু এক্স প্লাস এক্স টু বি যোগ করলে আমি পাবো এ টু বি। একটু আগে দেখলাম এ টু সি, সি এর জায়গায় তুমি যদি এক্স বসাও তাহলে হ্যাঁ। এটাই তো পাচ্ছি, এ টু এক্স আর এক্স টু বি ইকুয়ালস টু এ টু বি যোগ পাচ্ছি। আর এটাও পজিটিভ, তার মানে দেখো এর সঙ্গে কিছু পজিটিভ যোগ করছি তবে এটা পাচ্ছি, তার নিশ্চয়ই এটা বড়, হুম ঠিক না? হুম। এখান থেকেই তাহলে বলতে পারবে যে তুমি পাই এক্সটা ইনক্রিজিং হবে কি করে। পাই এক্সটা ইনক্রিজিং এখানে যদি তোমার বুঝতে অসুবিধা হয় এইভাবে তুমি বুঝতে পারো, পাই এক্সটাকে আমরা এইভাবে ইনক্রিজিং দেখাতে পারি যে ধরো তুমি এক্স আর ওয়াই নিলে দুটো পয়েন্ট, একটা এক্স, ঠিক আছে, একটা ওয়াই নিলে, ধরো এখানে নিলে। এবার দেখো পাই এক্সটা কি, পাই এক্সটা হচ্ছে ভি এ টু এক্স এফ, রাইট? আচ্ছা, আর পাই ওয়াইটা কি, পাই ওয়াইটা হচ্ছে এ টু ওয়াই, কারেক্ট? তাহলে কে বড়, ওয়াইটা বড় এক্সের থেকে, তাহলে আমি এইটাকে লিখতে পারি না এ টু এক্স প্লাস এক্স টু ওয়াই, লিখতে পারি কিনা বলো? হুম হুম হুম। আর এইটা মানেই হয়ে যাচ্ছে পাই এক্স, তাহলে পাই এক্স প্লাস সামথিং। আর এই ভ্যালুটা সবসময় কী হবে, গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো, কারণ ভেরিয়াস মানে কি, মড মড যোগ করছি তার সুপ্রিম নিচ্ছি, সবসময় পজিটিভই তো থাকবে, নেগেটিভ হওয়ার চান্সই নেই। তার মানে একটা জিনিস লক্ষ্য করো যে পাই এক্সের সঙ্গে তুমি কিছু পজিটিভ যোগ করছো তবে তুমি পাই ওয়াই পাচ্ছ, রাইট? তাহলে পাই ওয়াইটা বড় হবে না ছোট হবে পাই পাই এক্সের চেয়ে? বড় হচ্ছে। তাহলে অতএব দিস ইমপ্লাইজ পাই এক্স লেস দ্যান ইকুয়ালস টু পাই ওয়াই, তার মানে পাই ইজ ইনক্রিজিং, ঠিক কি না? তার মানে ওই থিওরামটা কিন্তু ইম্পর্ট্যান্ট, হ্যাঁ। ঠিক আছে? তো এইখানে এই এই এক্স আর ওয়াই দিয়ে করলে জিনিসটা বেশি ক্লিয়ার, ঠিক আছে? এখানে এক্স ওয়াই দিয়ে না করে ওরা অন্যভাবে করেছে, দ্যাটস অল, পাই দিয়ে সেটা সেটা আলাদা ব্যাপার। আচ্ছা, এবার আমরা কি করছি, আমরা এখানে ল্যামডা এক্স লিখছি, সরি এটা গামা এক্স, হ্যাঁ গামা এক্স হচ্ছে পাই এক্স মাইনাস এফ এক্স, পাইয়ের সঙ্গে এক্স এর এফ এর ডিফারেন্স করা হচ্ছে। তাহলে দেখো যদি বলছে যে এক্সটা আর ওয়াইটা, ওয়াইটা যদি বড় হয় এক্সের চেয়ে, তাহলে আমি কি বলছি যে গামা ওয়াই মানে কি বাই ডেফিনেশন পাই ওয়াই মাইনাস এফ ওয়াই। আচ্ছা, পাই ওয়াই মানে এ টু ওয়াই এর এফ মাইনাস এফ ওয়াই, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার দেখো যে এ টু এক্স এফ আর এক্স টু ওয়াই, এই পাই ওয়াইটাকে তাহলে আমি ভেঙে নিচ্ছি, ভেঙে নিয়ে আমি লিখতে পারি কি এ টু এক্স প্লাস এক্স টু ওয়াই লিখতে পারি, ঠিক আছে? তাহলে এইটা মানে এবার এটা মানে হয়ে গেল তোমার পাই এক্স প্লাস ওয়াই এক্স টু ওয়াই মাইনাস এফ। তাহলে এখান থেকে আমি কি এই ক্যালকুলেশন থেকে কি বলতে পারছি, দেখো এইটা এই গামা ওয়াইটারই একটা ভ্যালু, ঠিক না? মানে একটু আগে যেটা আমরা লিখলাম পাই ওয়াই আর পাই এক্স দিয়ে, তাহলে গামা ওয়াই মাইনাস গামা এক্স এই দুটো কত হচ্ছে, দেখো গামা ওয়াই, এটা গামাটাও তাহলে ইনক্রিজিং ফাংশন হয়ে যাবে। স্যার এখানে ওই লাইনটা আরেকবার রিপিট করুন না স্যার। কোন লাইনটা? ওই যে ভি এ টু এক্স এফ প্লাস ভি এক্স টু ওয়াই এফ মাইনাস এফ ওয়াই ইজ ইকুয়াল টু পাই এক্স প্লাস ভি এক্স টু ওয়াই, এই জায়গাটা কি করে আসছে? পাই এক্স, আচ্ছা এইটা মানেই তো পাই এক্স, হ্যাঁ ওটা মানে পাই এক্স, তো ওটাই তো বসিয়েছে, আর তো কিছু চেঞ্জ করেনি। পাই ওয়াইটাকে ভেঙেছে, পাই ওয়াই মানেই তো এ টু ওয়াই, তাই না? পাই ওয়াই মানেই তো এ টু ওয়াই, এ টু ওয়াইকে আমি লিখতে পারি না এ টু এক্স প্লাস এক্স টু ওয়াই,
হ্যাঁ এটা বুঝলাম স্যার। হ্যাঁ। তারপর ইকুয়াল টু দিয়ে তারপরে যে লাইনটা হ্যাঁ, তো এটা এটার জায়গায় জাস্ট পাই এক্স বসিয়েছে, বাকি এটা সেম রেখেছে, ও, এটা সেম রেখেছে। তাহলে এই পুরো ঠিক জিনিসটাই আছে, হচ্ছে তোমার গামা ওয়াই। হ্যাঁ 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 ঠিক ঠিক। আর গামা এক্সটা তাহলে কি? গামা এক্সটা হচ্ছে তোমার নিশ্চয়ই বাই ডেফিনেশন পাই এক্স মাইনাস এফ এক্স। হুম, তাহলে এটা হলো গামা এক্স এর ভ্যালু, আর এটা হচ্ছে গামা ওয়াই এর ভ্যালু। এই দুটো ডিফারেন্স তুমি তাহলে করো, তাহলে দুটো ডিফারেন্স করলে কি পাবে? গামা ওয়াই এর জায়গায় তুমি লিখছো, অলরেডি এটা আমি বের করেছি, গামা ওয়াই মানে এটা, তাহলে এটা হয়ে গেলো পাই এক্স প্লাস ভি, এটা মাইনাস এফ ওয়াই হলো। এবার মাইনাস মাইনাস আমাকে কি করতে হবে? পাই এক্সের মাইনাস গামা এক্স করবো, গামা এক্স মানে এইটা, তাহলে মাইনাস এইটা প্লাস এফ এক্স হয়ে যাবে, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা বুঝতে পেরেছো এত দূর? ঠিক এইটার ঠিক এটা আছে। কেটে গেল, হুম, তাহলে পড়ে থাকলো কি? পড়ে থাকলো এইটা মাইনাস এফ ওয়াই প্লাস এফ এক্স, তার মানে এই মাইনাসটা কমন নিয়ে নিচ্ছে, তাহলে এফ ওয়াই মাইনাস এফ এক্স হয়ে গেল, বুঝতে পেরেছো? তাহলে এইটা কার ভ্যালু পাচ্ছি আমি? গামা ডিফারেন্স পাচ্ছি, ঠিক? হুম, তাহলে দেখো এবার এফ ওয়াই আর এফ এক্স, এটা এটা তো নিশ্চয়ই এর থেকে ছোট, কারণ তুমি যদি একটা পার্টিশন নাও পি ইকুয়ালস টু, শুধু থাকছে এক্স, না, তোমার এ, একটা এক্স নাও, একটা ওয়াই নাও, আর একটা বি নাও, তাহলে ভিপির সমান কত হবে? ভিপি সমান হবে তোমার এফ অফ এক্স মাইনাস এফ এ, একটা টার্ম পাবে, হ্যাঁ আর একটা টার্ম পাবে ওয়াই মাইনাস এক্স পাবে, এফ অফ ওয়াই মাইনাস এফ এক্স, আরেকটা পাবে এফ বি মাইনাস এফ এফ ওয়াই। অফ বি মাইনাস এফ ওয়াই। তাহলে এই তিনটে, তাহলে ভিপি এবং ভিপি ইজ লেস দ্যান ইকুয়ালস টু কার? তাহলে বি এ টু বি এফ এর থেকে ছোট হবে, এটা সুপ্রিমাম। হুম, তাহলে এর প্রত্যেকটা টার্মই তো এটার থেকে ছোট, তাহলে আমি বলতে পারি না যে এইটুকু টার্মটা নিশ্চয়ই এর থেকে ছোট হবে? সেটাই এখানে বলা হয়েছে যে এইটুকু টার্মটা ইজ এক্স টু ওয়াই এর মধ্যেই আমি বলতে পারি। আমি যদি পার্টিশনটা শুধু এক্স টু ওয়াই নিই, মানে এক্স ওয়াই এর মধ্যেই পার্টিশন নিচ্ছি, তাহলে আমার ভিপি কত হয়ে যাবে? ভিপি হয়ে যাবে নিশ্চয়ই এফ ওয়াই মাইনাস এফ এক্স। হুম, তাহলে দিস ডেফিনেটলি এটা লেস দ্যান ইকুয়ালস টু এর সুপ্রিমাম হয়ে যাবে এক্স টু ওয়াই এফ, এটাই এখানে করা হয়েছে, ঠিক আছে? ঠিক আছে। তাহলে এটা যেহেতু আমরা জানি, তাহলে এখান থেকে আমি এটা বলতে পারি না যে দিস উইল বি পজিটিভ, কারণ আগের জিনিসটা কী ছিল? এইটা, তাহলে এইটা তো এর থেকে ছোট, এই দুটোর মধ্যে প্রথমটা তো বড় জিনিস, তার থেকে একটা ছোট জিনিস বিয়োগ করছি, হ্যাঁ, 5 থেকে 4 বিয়োগ, তাহলে নিশ্চয়ই পজিটিভই থাকবে। হ্যাঁ তার মানে এখান থেকে আমি বলতে পারছি না যে গামা ওয়াই মাইনাস গামা এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0? হুম, তার মানে কি এখান থেকে আমি বলতে পারছি না যে গামা ইজ ইনক্রিজিং? হ্যাঁ তাহলে আমি দেখতে পাচ্ছি গামা ইজ, এবার দেখো গামা জিনিসটা কি। আচ্ছা, তাহলে গামা ইজ ইনক্রিজিং ফাংশন। আর এবার দেখো আমরা জানি যে এফ এক্স, তাহলে দেখো আমার গামার ডেফিনেশনটা কী ছিল? গামা এক্সটা ছিল, গামা এক্স ছিল তোমার পাই এক্স মাইনাস এফ এক্স, এটাই তো ছিল গামার ডেফিনেশন। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি যে গামা এফ এক্স তাহলে কত হয়ে যাচ্ছে? এফ এক্স সমান সমান পাই এক্স মাইনাস গামা এক্স। গামা এক্স। একটু আগে আমরা দেখলাম যে পাইটা ইনক্রিজিং, আবার গামাটাও ইনক্রিজিং, তাহলে দুটো ইনক্রিজিংয়ের ডিফারেন্সটা হয়ে গেল না এফটা? ঠিক। তো এটাই হলো তোমার প্রুফ। এই জর্ডান। হ্যাঁ, তো ভালোই, প্রুফটা খারাপ না। হ্যাঁ, হ্যাঁ, এখানে সত্য তোমাকে বলছি। যেটা মনে রাখতে হবে যে গামাটার ডেফিনেশন কি আর পাইটা কি। ওইখানে থিওরামটার কিটা আছে। হ্যাঁ হ্যাঁ, এইটা যদি মনে রাখো বাকি জিনিস তোমার তোমার জাস্ট খেয়াল রাখতে হবে যে আমাকে লাস্টে এখান থেকে তুমি বুঝতে পারবে যে এফ ইকুয়ালস টু পাই মাইনাস গামা দেখাতে হবে যে এটা ইনক্রিজিং এটা ইনক্রিজিং, তাহলেই হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এটা একবার নিজে করবে, দেখবে সহজেই হয়ে যাবে। এইখান থেকে আমি একটা এবার মূল্যবান জিনিস আমরা করোলারি হিসাবে পাই। আমরা মনে করো এর আগের দিন আমরা পড়েছিলাম যে একটা ফাংশন যদি মোনোটোন হয় তাহলে তার সেট অফ ডিসকন্টিনিউটি কি হবে? কাউন্টেবল হয়, ঠিক? এখন দেখো দুটো মোনোটোনের ডিফারেন্স, একটা বাউন্ডেড ভেরিয়েশন মানেই হচ্ছে এফ ইজ এ ডিফারেন্স অফ পাই মাইনাস গামা, তো এটা ইনক্রিজিং এটা ইনক্রিজিং, তাহলে এর সেট অফ ডিসকন্টিনিউটি
কাউন্টেবল, এরও কাউন্টেবল। তাহলে দুটোর যদি ইউনিয়ন নিই তাহলে ইউনিয়নটা কাউন্টেবল হবে, দুটো কাউন্টেবলের ইউনিয়ন। হুম তাহলে ওই হুম দুটোর ইউনিয়ন, এটাও যেখানে ডিসকন্টিনিউয়াস এটাও ডিসকন্টিনিউয়াস, সেখানেই তোমার এফটা ডিসকন্টিনিউয়াস হওয়ার চান্স আছে। তার মানে সেট অফ ডিসকন্টিনিউটি অফ এফ ইজ অলসো কাউন্টেবল, মানে বাউন্ডেড ভেরিয়েশন হলেই ডিসকন্টিনিউটি কাউন্টেবল হবে। হুম হ্যাঁ, আর নেক্সট কি, এবার দেখো যেহেতু মোনোটোন ফাংশন মানে ইন্টিগ্রেবল, সেই জন্য বাউন্ডেড ভেরিয়েশন হলে ইন্টিগ্রেবল করা যাচ্ছে। তাহলে দেখো কত জিনিস আমরা, মূল্যবান জিনিস আমরা এখান থেকে কিন্তু পাচ্ছি, এইটি আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। বোঝা গেল? তাহলে আজকে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। তোমরা এখান থেকে তোমরা দেখো প্রিভিয়াসের যে কোশ্চেনগুলো এসছে, হ্যাঁ, ওগুলো চেষ্টা করো লেখার। ঠিক। না লিখলে কিন্তু কোনো লাভ হবে না, আমি আগেই বলে দিচ্ছি বারবার। হ্যাঁ তোমরা লেখো, আমি চেক করব। না লিখলে আমার চেক করার কিছু থাকবে না। হ্যাঁ, তোমরা যদি চাও যে আমি রেস্টে থাকি তাহলে কোনো অসুবিধা নেই, নাও লিখতে পারো। ঠিক আছে, আমাকে খাটাতে চাইলে তোমরা লিখো। চলো তাহলে,